সবাইকে শুভেচ্ছা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী, পরিবেশ ইস্যু ও সমস্যা বিষয়ক মাস্টার্স প্রিলিমিনারি প্রোগ্রামের আজকের এই নবম আলোচনা। নবম পাঠে আমি যে বিষয়টি আলোচনা করব, আপনাদের কাছে নিশ্চয়ই খুব ভালো লাগবে এবং নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচনার বিষয় টেকসই ভোগ ও আর্ট প্ল্যান। শিক্ষার্থী, আমরা সময় নষ্ট না করে আমরা ফিরে যাই আমাদের টেকসই প্ল্যান এবং টেকসই ভোগ এবং আর্ট প্ল্যান আলোচনায়। শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক যে কোভিড পরিস্থিতিতে যে ক্লাস কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, সেখানে আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো স্বাস্থ্যবিধি মেনে আমরা যেন আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত কার্যক্রমকে পরিচালনা করি এবং এর মধ্য দিয়ে যেন আমরা আমাদের সুস্থতা নিশ্চিত করতে পারি। এবং এখানে আমি আপনাদের সাথে রয়েছি এম তারিকুজ্জামান, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, সরকারি বিএম কলেজ। শিক্ষার্থী, আমরা এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। পরিস্থিতিটা এরকম যে আমাদের সম্পদ, অপ্রতুল সম্পদ, আমাদের সীমাহীন চাহিদা এবং এর মধ্য দিয়ে আমরা কিভাবে আমাদের এই সামান্য সম্পদ, স্বল্প সম্পদের মধ্য দিয়ে কিভাবে আমাদের এই চাহিদাকে পূরণ করব। আধুনিক অর্থব্যবস্থার যে মৌলিক জায়গা সেটি হচ্ছে আমার সম্পদকে, সীমিত সম্পদকে আমার অসীম ব্যবহার, সবথেকে সর্বাধিক গুরুত্বের সাথে ব্যবহার করে সীমিত সম্পদকে কিভাবে আরো বেশি কার্যকর করা যায়। এরকম একটি বাস্তবতা দিয়ে আমার আজকের আলোচনা। আপনারা দেখতে পাচ্ছেন সাস্টেইনেবল কনজাম্পশন অ্যান্ড 4R প্ল্যান। এখানে একটি বিষয় জেনে থাকা দরকার, আমরা ইকোনমি নিয়ে কনসার্ন, আমরা আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নিয়ে কনসার্ন, আমরা আমাদের গভর্নেন্স নিয়ে কনসার্ন, আমাদের কনজাম্পশন নিয়ে কনসার্ন, আমরা আমাদের মার্কেট নিয়ে কনসার্ন, আমাদের পলিসি নিয়ে কনসার্ন, আমাদের কন্ডিশন, আমাদের ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে কনসার্ন। এই সব কিছু নিয়ে যে আমরা কনসার্ন, আমরা এই যে শেয়ারিং, আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের রেসপন্স, আমাদের ড্রাইভ, আমাদের কোলাবোরেশন, যা কিছুই আমরা চিন্তা করি না কেন, সবকিছুর মৌলিক যে জায়গাটা সেটা হচ্ছে আমরা আমাদের একটি পিসফুল একটি ওয়ার্ল্ড চাই এবং যেখানে কিনা আমরা বসবাস করব আমাদের বর্তমান প্রজন্ম এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা রেখে। আমরা আজকের এই আলোচনায় সেরকম একটি জায়গা থেকে পুরো বিষয়টিকে উপস্থাপন করার চেষ্টা করব। সাস্টেইনেবল কনজাম্পশন হচ্ছে যে সেই রকমের কনজাম্পশন, যে কনজাম্পশন আপনার আমার চাহিদা পূরণ করবে এবং পরবর্তী প্রজন্মের কথা বিবেচনা করে আমরা সেই চাহিদাকে কনজিউম করব এবং আমরা তাদের জন্য হার্মফুল কিছু হবে না এরকম কোনো প্রোডাকশন কিংবা কোনো রিসোর্স বা কোনো রিজার্ভেশন তাদের মতো তাদের জন্য রেখে দিব। 4R প্ল্যানের এর আগে আমরা 3R প্ল্যান সম্পর্কে জেনেছি, কিন্তু আজকে যে আলোচনাটি করব সেটি হচ্ছে 4R প্ল্যান। এখানে রিপেয়ার, যে 4R প্ল্যানের আর এর রিপেয়ার শব্দটি নতুন এসেছে, নতুন ধারণা, এবং এই মিলে হচ্ছে 4R, যেখানে কিনা থাকবে রিডিউস, রিইউজ, রিপেয়ার, রিসাইকেল। অর্থাৎ কোনো একটি বস্তু আমার সীমিত সম্পদের আঙ্গিকে সর্বাধিক ব্যবহারের গুরুত্ব দিয়ে তাকে কিভাবে রিইউজ করা যায়, তাকে কিভাবে সেই সম্পদের ব্যবহারকে রিডিউস করে কিভাবে আমার প্রয়োজনকে মেটাতে পারি, আমরা কিভাবে তাকে রিপেয়ার করতে পারি এবং রিসাইকেলিং এর মধ্য দিয়ে তার সর্বোচ্চ উপযোগটা আমরা কিভাবে নিতে পারি। সাস্টেইনেবল কনজাম্পশন সম্পর্কে আপনাদের আলোচনার শুরুতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সে সম্পর্কে আপনাদের ধারণা দিতে চাই। What is consumption and why study it? The concept of sustainable consumption, the global politics and sustainable consumption, actors in global sustainable consumption governance. এই বিষয়গুলো আমরা আমাদের পরবর্তী অংশে আলোচনা করব। আমি আবার বলছি, হোয়াট ইজ কনজাম্পশন অ্যান্ড ওয়াই স্টাডি ইট। কনজাম্পশন কি এবং আমরা কেন কনজাম্পশনকে স্টাডি করছি। দ্য কনসেপ্ট অফ সাস্টেনেবল কনজাম্পশন, সাস্টেনেবল কনজাম্পশনের ধারণা। আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিতে উল্লেখ করা আছে ওয়েস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে বলা আছে, সাস্টেনেবল রিসোর্স
ম্যানেজমেন্ট সম্পর্কে বলা আছে, ডিজাইন ফর সাস্টেনেবিলিটি 4RS সম্পর্কে বলা আছে, ক্লিনিং সম্পর্কে বলা হয়েছে, সাস্টেনেবল কনজাম্পশন সম্পর্কে বলা হয়েছে, ইকো লেভেলিং অ্যান্ড সার্টিফিকেশনস বলা আছে, সাস্টেনেবল মার্কেট সম্পর্কে বলা আছে, সাস্টেনেবল লাইফস্টাইল সম্পর্কে বলা আছে। সব কিছু মিলেই হচ্ছে সাস্টেনেবল কনজাম্পশন। এবং দ্য গ্লোবাল পলিটিক্স অফ সাস্টেনেবল কনজাম্পশন, এই সাস্টেনেবল কনজাম্পশন নিয়ে যে গ্লোবাল পলিটিক্সটা কীভাবে হয় সে নিয়ে আমরা আলোচনা করব, এবং অ্যাক্টর ইন গ্লোবাল সাস্টেনেবল কনজাম্পশন গভর্নেন্সে যারা রয়েছেন তাদের নিয়ে আমাদের আলোচনা থাকবে। তাহলে আমরা দেখি সাস্টেনেবল কনজাম্পশনটা কি। শিক্ষার্থী, বারবার ঘুরে ফিরে কিন্তু আমরা কিয়োটো প্রোটোকলের কথা বলছি, তাই না? এর আগেও আমরা কিয়োটো প্রোটোকল নিয়ে আলোচনা করেছি একাধিকবার, বিভিন্ন লেসনে আমরা সেটি উল্লেখ করেছি। কিয়োটো প্রোটোকলে কয়েকটি উল্লেখযোগ্য কাজ হয়েছে, তার মধ্যে এই সাস্টেনেবল কনজাম্পশন সম্পর্কে বলা আছে। সাস্টেনেবল কনজাম্পশন হচ্ছে ফুলফিলিং অফ বেসিক নিডস while protecting natural resource of earth। আমার নিজের এবং যে আমার যে বেসিক নিডস যেটা রয়েছে সেটাকে পূর্ণতা দিতে হবে, সেটাকে ফুলফিল করতে হবে। কিভাবে? প্রোটেক্টিং ন্যাচারাল রিসোর্স অফ আর্থ। যে আর্থে, পৃথিবীতে যে ন্যাচারাল রিসোর্স আছে সেটাকে প্রোটেক্ট করে, সেটাকে নিয়ন্ত্রণ করে, সেটাকে রক্ষা করে আমার বেসিক নিডটাকে ফুলফিল করতে হবে। আবার যদি এভাবে বলি, প্রোডাক্ট উৎপাদিত হবে চাহিদা অনুযায়ী, তাই না? যে প্রোডাক্ট উৎপাদন হয়, প্রোডাক্টের উৎপাদন বাড়ানো হয়, উৎপাদন কমানো হয় কেন? তার মার্কেট চাহিদা কি আছে সেটার উপরে ডিপেন্ড করে। তাহলে দেখছি প্রোডাক্ট উৎপাদিত হচ্ছে চাহিদা অনুযায়ী, এবং মানুষের মৌলিক চাহিদা, মানবিক চাহিদা পূরণ করতে হবে। তবে সেই উৎপাদন করতে গিয়ে পৃথিবীর জন্য কোনো ক্ষতিকারক এবং পরবর্তী প্রজন্মের জন্য ক্ষতিকর কোনো কিছু করা যাবে না। অর্থাৎ যে প্রোডাক্টটি উৎপাদন করব সেই প্রোডাক্টের গুণগত মান এবং তার চাহিদা, মানবিক চাহিদা পূরণ করছে কিনা, মৌলমানবিক, সেটি বিবেচনা করতে হবে। এবং এই প্রোডাক্ট উৎপাদন করতে গিয়ে পৃথিবীর জন্য ক্ষতিকর কোনো কাজ বা পরবর্তী প্রজন্মের জন্য ক্ষতিকর কোনো কাজ করা যাবে না। সেটি হচ্ছে সাস্টেনেবল কনজাম্পশন। যার সম্পদ বেশি আছে তার তো কনজাম্পশনও বেশি, নাকি? অবশ্যই। যার সম্পদ কম তার কনজাম্পশনও কম। কেন? তার কারণ হচ্ছে, আপনি কল্পনা করে দেখেন, আপনার এলাকার একজন সম্পদশালী ব্যক্তি, তার বড় একটি অট্টালিকা রয়েছে, সুবৃহত্তর অট্টালিকা, এবং অত্যন্ত সুসজ্জিত, তার চলাফেরার জন্য গাড়ি রয়েছে, তার আসবাবপত্র পরিষ্কার পরিচ্ছন্নতা, ঘরের অন্যান্য কাজ করার জন্য সেখানে চাকর-বাকর রয়েছে। অর্থাৎ তার ক্যাপাসিটি রয়েছে, তার সম্পদ রয়েছে। তার ফলে কি হচ্ছে? সে কনজাম্পশনটা বেশি। গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, খাবার-দাবার, ডিশ, বিভিন্ন কিছু তার রয়েছে। তার কনজাম্পশনটা বেশি, সে ভোগ বেশি করছে। আর যার সম্পদ কম রয়েছে তার সাথে তুলনা করে দেখেন তো, যেখানে সে বসবাস করছে একটি নিরাপত্তাহীনতার মধ্যে সে রয়েছে। অর্থনৈতিক তার নিশ্চয়তা নেই। একদিন যদি কাজ করতে না যায় তাহলে তার খাদ্যের যোগান হয় না। তার চলাচলের জন্য তো কোনো বাইক নেই, গাড়ি নেই। তার বাসায় গৃহস্থ কাজ তাকেই করতে হয়। বাইরের কাজ করার পরেও এসে ঘরে কাজ করতে হয়। এমনিভাবে সম্পদ যার বেশি তার কনজাম্পশন বেশি, সম্পদ যার কম সঙ্গত কারণেই তার কনজাম্পশন কম। তাহলে আমরা এখানে দেখি যে রিচ পার্সনের যে একটা ভ্যালুস, রিচ পার্সনের যে একটা সামাজিক অবস্থা, সেটি আমরা এখান থেকে বুঝলাম। এই আলোচনাটি আমরা পরবর্তীতে লিঙ্ক করে দেব পরবর্তী আলোচনার সাথে। এবার দেখুন যে পৃথিবীতে ৯.৭ বিলিয়ন জনসংখ্যা রয়েছে, যারা ২০৫০ সালের মধ্যে মধ্যম আয়ে উত্তীর্ণ হবে। সংখ্যাটি ৯.৭ বিলিয়ন, যারা ২০৫০ সালের মধ্যে মধ্যম আয়ে উন্নীত হবে। আমরা ১৮ বা ২০ কোটি মানুষের জনসংখ্যার একটি দেশ বাংলাদেশ। আমরা ইতোমধ্যে মধ্যম আয়ের দেশে আমরা কিন্তু ২০২৪ সালের মধ্যে আমাদের যে গ্রোথ রেট, এটি যদি অব্যাহত রাখতে পারি তাহলে আমরা মধ্যম আয়ের দেশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবো। এমনিভাবে ২০৫০ সালের মধ্যে ৯.৭ বিলিয়ন জনসংখ্যা তারা মধ্যম আয়ের
উত্তীর্ণ হবে। ফলে তাদের কি হবে? ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে। তার কারণ আগেই বলেছি, যার সম্পদ রয়েছে তার কনজাম্পশনের পসিবিলিটিও বেশি, কনজাম্পশন সে বেশি করতে চায়। ২০৪০ সালে যার সক্ষমতা থাকবে $১০০ ব্যয় করা, সে প্রত্যাশা করবে $১৭০ ব্যয় করা। কি হচ্ছে? ২০৭০ সালে গিয়ে আমরা দেখছি যে একজনের সক্ষমতা রয়েছে $১০০ খরচ করার। কিন্তু সে চিন্তা করবে আমি $১৪০ খরচ করব। অর্থাৎ ক্যাপাসিটি যা আছে তার থেকে, তার পারচেসিং ক্যাপাসিটির থেকে তার আরো বেশি ক্যাপাসিটি, কনজিউমিং ক্যাপাসিটিটা ইনটেনশনালি তার বেশি থাকবে। এই যে বেশি থাকা, এই বেশি থাকায় যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা তাকে আরো বেশি ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস এর জন্য আরো বেশি তাড়িত করবে। ইউএনইপি কনজাম্পশন অপরচুনিটিকে ৪ টি ভাগে দেখিয়েছে। এই ৪ টি ভাগের একটি হচ্ছে ইফেক্টিভ কনজাম্পশন এবং ডিফারেন্ট কনজাম্পশন, কনসাস কনজাম্পশন, অ্যাপ্রোপ্রিয়েট কনজাম্পশন। এবার আসুন আমরা ইউএনইপির কনজাম্পশনকে আমরা একটু বোঝার চেষ্টা করি। ইফেক্টিভ কনজাম্পশন কি? আমার যে চাহিদা রয়েছে, আমি যেটি খাবো, আমার খাদ্যের প্রয়োজন রয়েছে, আমার অর্থের প্রয়োজন রয়েছে, আমাদের যে যোগান ব্যবস্থাপনা, এগুলো প্রয়োজনীয়তা কতখানি? এই প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে যে কনজাম্পশন করা হয় সেটি হচ্ছে ইফেক্টিভ কনজাম্পশন। ডিফারেন্ট কনজাম্পশন, আমি অল্টারনেটিভ ওয়েতে আমি আমার প্রয়োজনটাকে মেটালাম। আমি সেকশন অনুযায়ী প্রয়োজনটাকে মেটালাম। এই যে ডিফারেন্টলি কনজাম্পশনটাকে আমি যে কনজিউম করছি সেটাকে আমি বোঝাচ্ছি। এবং কনসাস কনজাম্পশন, আমরা কিন্তু আমার বাজারের একটি অবস্থা চিন্তা করে দেখেন, বাজারের চালের মূল্য হচ্ছে ৳৫ বৃদ্ধি পেল। আপনার দৈনিক চালের প্রয়োজন রয়েছে ২ কেজি। আপনি ১.৫ কেজি চাল যদি কেনেন তাহলে কিন্তু আপনার খাদ্যের যে আ চাহিদা সেটি কিন্তু নিবারণ করতে পারছেন না। সেক্ষেত্রে যেটি করতে পারেন আপনি, সেখানে শুধু চাল খেলেই তো হচ্ছে না, সেখানে মাছ খেতে হচ্ছে, তাই না? এই যে মাছ খেতে হচ্ছে, সাথে সবজি খাচ্ছেন কিংবা আ মাংস খাচ্ছেন বা যা কিছুই আপনি নিচ্ছেন এর সাথে সেটি যদি তুলনামূলকভাবে একটু কম দামে বা একটু সস্তা হয়, অ আবার পাশাপাশি খাদ্যগুণও থাকে, তাহলে আপনি কিন্তু সেদিকে ঝুঁকে যাচ্ছেন। কনসাসলি আপনি কি করছেন? এই কনজাম্পশনটাকে আপনি ফিন্যান্সিয়ালি কিভাবে ডাইভার্ট করছেন, যে আপনি আ উম ৳৫০০ কেজির মাছ না কিনে আপনি ৳৩০০ কেজির মাছটি কিনলেন। এভাবে আপনি ডিফারেন্ট ওয়েতে কনজাম্পশন করতে পারেন এবং এটি কাজটি আপনি কনসাসলি করছেন। এরপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কনজাম্পশন। কনজাম্পশন এর ক্ষেত্রে কিন্তু আ আ ইচ্ছামতো আপনি আ ভোগ কমিয়ে দিলেন তাহলেও কিন্তু হচ্ছে না। সেক্ষেত্রে আপনার যে প্রয়োজনীয়তা এবং সেটি কতটা সামাজিক গুরুত্ব বহন করে এবং সেটি কতটা পরবর্তী প্রজন্মের জন্য সহায়ক হয়, সেই বিষয়টি বিবেচনা করতে হবে। আপনি আপনার ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি অনুযায়ী আপনি খরচ করতে পারেন না। সেখানে আপনার কনজাম্পশনকে ডিফারেন্টলি, কনজাম্পশনকে ইফেক্টিভলি, কনজাম্পশনকে আম কনসাসলি এবং অ্যাপ্রোপ্রিয়েট আ কনজাম্পশন আপনাকে করতে হবে। উপযুক্ত কনজাম্পশন যদি আপনি না করেন তাহলে এই কনজাম্পশন অর্থহীন হয়ে যাবে। আমরা দেখছি the OECD countries are home to 19% of the world is um, populations but consume 80% of the world resource. এখানে আমরা খেয়াল করে দেখলাম যে OECD কান্ট্রিজ যারা রয়েছে তারা পৃথিবীতে 19% রয়েছে তারা, কিন্তু তারা কনজিউম করছে 80% অফ টোটাল কনজাম্পশন। তাদের কনজাম্পশন 19% পপুলেশন, ওয়ার্ল্ডের 19% পপুলেশন OECD কান্ট্রিভুক্ত, এবং তারা কি করছে 80% কনজাম্পশন করছে। ওয়ার্ল্ডের যে সম্পদ রয়েছে তার 80% তারা কনজাম্পশন করছে। এখানে কি হচ্ছে যে পপুলেশনের আনুপাতিক হার বিবেচনা করে কি কনজাম্পশন হলো? হলো না। তার কারণ হচ্ছে যে যেখানে সামান্য মানুষের হাতে ক্রয় ক্ষমতা রয়েছে এবং অধিকাংশ মানুষের হাতে কিন্তু সেটি থাকছে না।
শিক্ষার্থী, এবার আমরা আলোচনা করব অ্যাক্টর অ্যান্ড ফ্যাক্টর টু অ্যাচিভ সাস্টেনেবল কনজাম্পশন। কি ধরনের অ্যাক্টর রয়েছে এবং ফ্যাক্টরস কি আছে সাস্টেনেবল কনজাম্পশন অ্যাচিভ করার জন্য। আমরা দেখি যে ইউরোপীয় ইউনিয়ন, ন্যাশনাল গভর্নমেন্ট, এনজিওস, একাডেমিয়া, বিজনেস, দ্য স্টাফ অ্যাফেয়ার্স, পলিসি ইমপ্লিকেশনস যারা রয়েছে তারা, এই ফ্যাক্টরগুলো খুবই গুরুত্বপূর্ণ যারা কিনা সাস্টেনেবল কনজাম্পশনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। যেমন ইউরোপীয় ইউনিয়ন, তারা পৃথিবীতে একটি শক্তিশালী একটি গ্রুপ যারা ইউরোপীয় দেশগুলোর সমন্বয়ে গঠিত হয়েছে, এবং এই ইউরোপীয় দেশগুলো তারা পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালিত করছে এবং বিভিন্ন রাষ্ট্রের সাথে তারা দ্বিপাক্ষিক বহুপাক্ষিক ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে। ইউরোপীয় ইউনিয়নের একটি নিয়ন্ত্রণ আছে, সেটি নির্বাচন থেকে শুরু করে সব ক্ষেত্রে একটি এক ধরনের স্ট্যাবিলিটি, গভর্নমেন্টের স্ট্যাবিলিটি, তারপরে হচ্ছে সেখানে গভর্নেন্স এবং তাদের এইডস প্রেসক্রিপশন ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোর একটি ভূমিকা আমরা লক্ষ্য করি এবং খুব পজিটিভলি তাদের এই ভূমিকাটি রয়েছে। সেখানে তাদের আগ্রাসী মনোবৃত্তি কিংবা তাদের যে কলোনিয়াল যে নিউ কলোনিয়াল যে সেন্সেশন, সেটি আমরা দেখছি না। তো এই ইউরোপীয় ইউনিয়ন সমন্বিতভাবে যেটি করতে পারে সেটি হচ্ছে যে সাস্টেনেবল কনজাম্পশনের ক্ষেত্রে তারা হচ্ছে তাদের যে অভিব্যক্তি, তাদের যে কনসার্ন, সেটি এদিকে ব্যক্ত করতে পারে। ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশও ব্যবসা করছে, যেমন রেডিমেড গার্মেন্টস যে ইন্ডাস্ট্রি, সেখানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলো বাংলাদেশকে প্রোডাক্টের জন্য যে পোশাক উৎপাদনের জন্য অর্ডার দিচ্ছে এবং তার প্রেক্ষিতে সেটি করছে। এখানে ইউরোপীয় ইউনিয়নের যে বাণিজ্যিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য ওই যে রাষ্ট্রগুলোর সাথে ব্যবসা বাণিজ্য করছে তাদেরকেও সাস্টেনেবল কনজাম্পশনের ক্ষেত্রে উৎসাহিত করা কিংবা তাদের তাদের এ বিষয়ে সচেতন করে তোলার জন্য ব্যবস্থা গ্রহণ করে থাকে। ন্যাশনাল যে গভর্নমেন্টগুলো যারা রয়েছে প্রত্যেক রাষ্ট্রেরই, তারাও কিন্তু এই কাজটি করতে পারে এবং করছে। কিভাবে করছে? ন্যাশনাল গভর্নমেন্টগুলো অ্যাক্টর হিসেবে কাজ করছে। সাস্টেনেবল কনজাম্পশনকে যদি কনফার্ম করতে হয়, তাহলে যে কাজগুলো করা দরকার, রাষ্ট্রীয় পর্যায়ে একটি সদিচ্ছা থাকা দরকার এবং একটি দেশের সম্পদ যদি বিনষ্ট হয়ে যায়, তাহলে সর্বোপরি সেই দেশের সরকার এবং জনগণ ক্ষতিগ্রস্ত হবে। কাজেই সাস্টেনেবল কনজাম্পশন ধারণার মধ্য দিয়ে একটি দুর্বল অর্থনীতির সরকারও সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে কিন্তু একটি ভালো পরিস্থিতি পরিবর্তন করতে পারে, পরিস্থিতির দিকে পরিবর্তন করতে পারে। এই যে ভালো পরিস্থিতি তৈরি করা, সেক্ষেত্রে গভর্নমেন্টের যে কনসার্ন ইস্যুস থাকবে, সেখানে অবশ্যই এনার্জি, ওয়াটার, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সবকিছুর প্রতি মনোযোগী হওয়া দরকার। সেখানে 4R প্ল্যানকে ইমপ্লিমেন্ট করতে পারলে সেখানে একটি অপেক্ষাকৃত অর্থনৈতিকভাবে দুর্বল রাষ্ট্রের পক্ষেও সাস্টেনেবিলিটি এনশিওর করা সম্ভব হবে। এরপর আমরা দেখি এনজিওস লেভেল, নন গভর্নমেন্ট যে অর্গানাইজেশনসগুলো রয়েছে, সেই লেভেল থেকেও কিন্তু সাস্টেনেবল কনজাম্পশনের জন্য তারা কাজ করছে। ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য কাজ করছে, তারা হেলথ সাস্টেনেবিলিটির জন্য তারা কাজ করছে, তারা লাইফস্টাইল সাস্টেনেবিলিটির জন্য কাজ করছে, তারা ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কাজ করছে। এই বিভিন্ন ওয়েতে, বিশেষ করে উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য তারা কাজ করছে। তো এই সব কিছুতে এনজিওস যে রুলস রয়েছে, তারা একটি ফ্যাক্টর হিসেবে কাজ করে এবং তাদের ভূমিকাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। একাডেমিয়া পর্যায়ে যে কাজটি হয় সেটি হচ্ছে ইন্টারন্যাশনালি সাস্টেনেবল কনজাম্পশনের ধারণাটি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে পঠিত আলোচ্য বিষয়, এবং আমরা যে কাজটি এখন করছি আপনাদের সাথে, সেটিও কিন্তু এই সেই একাডেমিয়ারই পার্ট অফ লার্নিং। সেখানে অ্যাওয়ারনেস বিল্ডিং এর মাধ্যমে সাস্টেনেবল কনজাম্পশনকে এনশিওর করা যেতে পারে। আপনাকে অবশ্যই যে কাজটি বিবেচনায় রাখতে হবে সেটি হচ্ছে আপনি
আমি স্লাইডের শুরুতে যাই, এখানটা খেয়াল করে দেখুন। আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট যদি প্রপারলি করতে না পারি, তাহলে সেখানে অনেক রকমের দুরবস্থার তৈরি হয়। দুরবস্থাগুলো কীরকম? আপনি খেয়াল করে দেখেন যে কলকারখানা থেকে যে বর্জ্য নির্গমন করা হয়, সেটি যদি প্রপারলি ড্রেনেজ ওয়েতে সেখানে যদি সুনির্দিষ্ট জায়গায় স্থানান্তরিত না হয়, তাহলে এই জলাবদ্ধতা তৈরি হতে পারে, বা যে নোংরা আবর্জনা, যে গার্বেজ তৈরি হয়, সেটি শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে, বায়ু দূষণ হতে পারে, নানান সমস্যা তৈরি হতে পারে। এমনিভাবে আমাদের সাস্টেনেবল ট্রান্সপোর্ট ইকোসিস্টেম, আমাদের মার্কেট ম্যানেজমেন্ট, এই কাজগুলো কিন্তু করতে হয়, এবং এই কাজগুলো করার মধ্য দিয়ে যে শৃঙ্খলা, অ্যাকাউন্টেবিলিটি এবং রেসপন্সিবিলিটি টুয়ার্ডস নেশন, সেটি কিন্তু রাষ্ট্র এনশিওর করতে পারে। কাজেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের শিক্ষার্থী পর্যায়ে এই ব্যাপারে সম্যক ধারণা থাকা প্রয়োজন যে সাস্টেনেবল কনজাম্পশন আমাদের কেন প্রয়োজন। আমরা বিজনেসের ক্ষেত্রে যে কথাটি বলতে চাই, সেটি হচ্ছে মার্কেট সাস্টেনেবিলিটির মধ্য দিয়ে বিজনেসের ক্ষেত্রেও এক ধরনের ভূমিকা রাখা হয়। বিজনেসের ক্ষেত্রে ভূমিকাটা এরকম যে একটি প্রতিষ্ঠান যারা ইন্ডাস্ট্রিয়াল, এবং এই ইন্ডাস্ট্রিয়াল প্রতিষ্ঠানটি যারা প্রোডাকশন অ্যাক্টিভিটিসের সাথে জড়িত রয়েছে, এই প্রোডাকশন অ্যাক্টিভিটিসের সাথে যারা জড়িত, কি প্রোডাক্ট সেখানে উৎপাদিত হচ্ছে, এই প্রোডাক্ট বাই প্রোডাক্ট কিনা, এবং এই প্রোডাক্টের বাজার চাহিদা কীরকম, এই প্রোডাক্টের ক্যাপাসিটি কীরকম, এই প্রোডাক্টের কোয়ালিটি কীরকম হবে, এবং এই যে গার্বেজ উৎপাদিত করলে সেটি হবে না, সেটি যেন অবশ্যই স্বাস্থ্যসম্মত হয়, আর পরিবেশের জন্য হার্মফুল কিনা, এই ধরনের বিষয় আছে। সেখানে বিজনেস পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। পুঁজি বিনিয়োগ করলেই সেটি বিজনেস হয় না। বিজনেসের কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকতে হয়, কিছু রেসপন্সিবিলিটি রয়েছে, সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে। সেই সোশ্যাল রেসপন্সিবিলিটিকে ম্যাটার করে ডেফিনেটলি, যেগুলো আমাদের বিজনেস পলিসি এবং আমাদের যে সোশিও ইকোনমিক্যাল যে স্টেবিলিটি, সেখানে যে এনভায়রনমেন্টাল পিসনেস রক্ষা করে, যে সোশিও ইকোনমিক্যাল যে ক্যাপাসিটি ইমপ্রুভ করা দরকার, সেক্ষেত্রে বিজনেস যারা করেন তারা অবশ্যই বিবেচনা করবেন। তার কারণ হচ্ছে ইকো ফ্রেন্ডলি একটি পরিবেশ যদি না দেওয়া হয় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, বা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে, বা উৎপাদিত পণ্যগুলো কতটা সহায়ক হচ্ছে বাজারে, সেগুলোর চাহিদা এবং সেগুলো ক্ষতিকারক কিনা, শিশু স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কিনা, বয়স্ক স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কিনা, এই সব কিছু বিষয়গুলো বিবেচনা নিতে হবে। এরপর দেখি স্টেট অ্যাফেয়ার্স ডেফিনেটলি একটি বড় অ্যাক্টর। সেখানে নানা ধরনের পার্টিকুলার্স উইং থাকে, এবং প্রত্যেকটি উইং সাস্টেনেবল কনজাম্পশনকে এনশিওর করার জন্য ভূমিকা পালন করে। যেমন পলিসি ইমপ্লিকেশন যারা করেন, তারাই কিন্তু স্টেট অ্যাফেয়ার্সের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট। প্রপারলি যদি পলিসি ইমপ্লিকেশন না হয়, তাহলে প্রপার ইফেক্ট পাওয়া যায় না। এই প্রপার পলিসি ইমপ্লিকেশনের মাধ্যমে প্রপার ইফেক্ট পাওয়া যায়। কাজেই অ্যাক্টরস অ্যান্ড ফ্যাক্টরস হিসেবে সাস্টেনেবল কনজাম্পশন ভীষণ রকমের গুরুত্বপূর্ণ, এবং সেখানে দ্য ইউরোপিয়ান ইউনিয়ন, ন্যাশনাল গভর্নমেন্টস, এনজিওস, একাডেমিয়া, বিজনেস এবং স্টাফ অ্যাফেয়ার্স পলিসি ইমপ্লিকেশনের সকল ধাপে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফ্যাক্টরগুলো আমাদের, বা এই অ্যাক্টরগুলো আমাদের সাস্টেনেবল কনজাম্পশন প্রসেসকে স্ট্যাবলিশ করতে পারে, স্ট্রং করতে পারে। আমরা এবার আলোচনা করব 4R সম্পর্কে। আপনাদের কিছু সময় আগে সম্পর্কে একটু ধারণা আমি দিয়েছি আপনাদের। 4R বিষয়টি হচ্ছে 4টি R, তাই না? এই 4R, 4R দিয়ে প্রোডাক্ট ইউজের ক্যাপাসিটি এবং এর আনুষঙ্গিকতাকে বোঝানো হচ্ছে, আমরা কিভাবে প্রোডাক্টকে ইউজ করতে পারবো। এই 4R ইমপ্লিমেন্টের মধ্য দিয়ে সাস্টেনেবল কনজাম্পশনকে আমরা কিভাবে এনশিওর করব। আমরা দেখি যে রিডিউস করার কথা বলি আমরা শুরুতে।
আমরা কি রিডিউস করব? আমরা পরিবেশের কথা বিবেচনা করে আমার সমস্ত আলোচনা করছি। ১ম এই মনে রাখতে হবে পরিবেশের পিসফুল একটি এনভায়রনমেন্ট এর জন্য আমরা আলোচনা করছি। সেখানে রিডিউসটা করতে হবে কি? রিডিউস করার কথা বলছি কার্বন ডাইঅক্সাইড। কেন কার্বন ডাইঅক্সাইড রিডিউস করতে বলছি? তার কারণ হচ্ছে আমার সাস্টেনেবিলিটির জন্য, আমার আমার গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আমি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিডিউস করতে বলছি। নির্দিষ্ট মাত্রার অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের ফলে যেটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের পরিবেশে মারাত্মক ক্ষতিকারক অবস্থা তৈরি হচ্ছে, বিশ্বের উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে যে সমস্যাগুলো হয় সেগুলো আমরা বিগত অনেক ক্লাসে আলোচনা করেছি। তাহলে কার্বন ডাইঅক্সাইড reduction by reducing our resource such as energy, water and waste, এই সব কিছুর মাধ্যমে আমাদের কার্বন ডাইঅক্সাইড রিডিউস করতে হবে। আমার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে জায়গাটা আমরা করেছি সেখান থেকে কার্বন ডাইঅক্সাইডকে রিডিউস করতে হবে। আমার ট্রান্সপোর্টেশনের যে জায়গাটি রয়েছে সেখান থেকেও কার্বন ডাইঅক্সাইডকে আমরা রিডিউস করলাম। এমনিভাবে আমাদের ক্ষতিকারক যে পণ্য গ্যাসগুলো রয়েছে সেগুলোকে আমরা রিডিউস করব। একই সাথে আমরা পণ্য ইউজের ক্ষেত্রেও আমরা ক্ষেত্র বিশেষ রিডিউস করতে পারি। এরপরে আমরা যে বিষয় আলোচনা করছি সেটা হচ্ছে রিইউজ করব। আমরা কি করছি? রিইউজ করব। একই পণ্য বারবার ইউজ করব। এই যে যেমন একটি মগ আমি পানি খাওয়ার জন্য এখানে রেখেছি। এটি কি একাধিকবার ইউজ করা যায়? অবশ্যই, তাই না? এটি ইউজ করার জন্য কি করতে হবে? একবার ইউজ করলাম, আমি চাইলে আমি আবার আরেকবার ইউজ করতে পারি। যদি অন্য কেউ ইউজ করতেছে তাহলে একটু ধুয়ে নিতে হবে, তাই তো? তাহলে যে কাজটি করতে হচ্ছে সেটা হচ্ছে একটু ক্লিনিং করতে হচ্ছে। কিন্তু যদি একটি বোতল ইউজ করা হয় বারবার, একটি বোতল, সেক্ষেত্রে আমার কি করতে হবে? এই বোতলটি ওয়ান টাইম ইউজেস বোতল বলছি। এটিও কিন্তু পার্সোনাল ইউজ করছি। কিন্তু এখানে যে সমস্যাটা তৈরি হয়, এই বোতলটা ইউজ করার পর আমি ফেলে দিলাম। এই বোতলটার পরিণতি কি হবে আপনারা মনে রাখবেন, আমরা পরে আলোচনা করব। প্লাস্টিক বোতল, মানে প্লাস্টিক বোতল আমাদের পরিবেশের জন্য ক্ষতি করছে, কারণ সোসাইটিটাকে আমরা প্লাস্টিক তৈরি করে দিয়েছি। তাহলে এমন কিছু প্রোডাক্ট আমাদের ব্যবহার করতে, এই বোতলের জায়গায় যদি একটি কাঁচের বোতল হতো, ছোট একটি বোতল আমার সাথে ব্যাগে কি রাখা যেত না? অবশ্যই রাখা যেত। তাহলে এই বোতলে ইউজের জায়গাটা যদি আমরা প্লাস্টিক ইউজ না করে যদি আমরা একটু কাঁচের বোতল ইউজ করতাম, তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যেত। এমনিভাবে রিসাইকেল আমরা অনেক কিছু করি। আমরা যেমন কাগজের ব্যবহার করছি, তাই না? পেপার হিসেবে কাগজ ব্যবহার করছি। এটা সাদা কাগজ। আবার এটা হচ্ছে লেখা একটা কাগজ। আমাদের পত্রিকার জন্য ব্যবহার করছি। একই কাগজ বিভিন্নভাবে ব্যবহার করা হয়, বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে, তাই না? যে বিভিন্ন কাজে যে ব্যবহার করা হচ্ছে তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা এটাকে রিসাইকেল করছি। এবং এই রিসাইকেল করতে গিয়ে এই যে অবস্থা দাঁড় করেছি, হয়তো এর যে কাঁচামাল সেটি এরকমের ব্যবহৃত কাগজ ছিল। সেগুলোকে আমরা করুগেটেড শীট হিসেবে ব্যবহার করছি। অর্থাৎ একটা পণ্যকে আমরা বিভিন্নভাবে সময় উপযোগী করে ব্যবহার করছি। তাহলে রিসাইকেল করতে হবে। রিসাইকেলিং প্লাস্টিক, কার্ডবোর্ড, পেপার, মেটাল, উড অ্যান্ড ফুড। এই প্লাস্টিকটাকেও রিসাইকেল করা যায়। যে প্লাস্টিকটা ওয়ান টাইম আমি ফেলে রেখে দিলাম, না, একাধিক ইউজ করলে কি হবে? এটি সংখ্যা বেড়ে যাবে, গার্বেজে পরিণত হবে এবং এটি দীর্ঘ সময় পর্যন্ত বিনষ্ট হচ্ছে না, ফলে আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক হয়ে যাচ্ছে। এটাকে রিসাইকেল করতে হবে। আমাদের মেটাল যেগুলো রয়েছে, যেটা জং পড়া কিছু লোহা লোকর বিভিন্ন কিছু থাকে, এটাকে রিসাইকেল করতে হবে। এবং আরেকটি হচ্ছে রিকভার। এই রিকভারটা waste is a recovered to generate energy in RDF, AD plant and heat recovery for system. আমরা আগে যে আলোচনাটি করেছিলাম সেখানে আপনাদেরকে বলেছিলাম যে রিপেয়ার, খেয়াল আছে,
রিপেয়ার সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এখানে আপনারা দেখেন যে রিপেয়ার, একটি মোবাইল আমি ব্যবহার করি, তাই না? এই মোবাইল একটু সমস্যা হয়েছে, ফেলে রেখে দিলাম। টাকা আছে, ফেলে রেখে দিলাম। নো, এটি যদি করেন, এটি কি আপনি অ্যাবলিশ করে দিচ্ছেন, বিনষ্ট করে দিচ্ছেন? তা তো করছেন না। তাহলে যদি সম্ভব হয়, এটাকে বারবার ইউজ করা যদি সম্ভব হয়, একটু পার্টিকুলার্স পরিবর্তন করা, মেরামত করে দিয়ে যদি সেটি সম্ভব হয়, তবে সেদিকে মনোযোগ দিতে হবে। কাজেই আমাদের কালচারটা যদি এভাবে তৈরি করি যে কোনো একটি পণ্য, গুণগত মান সম্পূর্ণ পণ্য, যে পণ্যটি উৎপাদিত হবে, যার সাস্টেনেবিলিটি বেশি হবে, যা বেশি দিন ব্যবহার করতে পারবো, এরকম একটি পণ্য। সেই পণ্যটির মূল্য অবশ্যই বেশি হবে যে পণ্যটার সাস্টেনেবিলিটি বেশি থাকে। আপনি কম দামে একটি পণ্য কিনলেন এবং একাধিকবার কিনলেন, কেনার পরে সেটি আপনার ঘরে জমা হতে থাকলো, তাহলে আপনার জায়গাটাও তো নষ্ট হয়ে গেল। আপনি যেটি করতে পারেন যে একটু দাম দিয়ে যে পণ্যটি কিনলেন এবং দীর্ঘ সময় পর্যন্ত সেটি ব্যবহার করেন, সেটি বারবার প্রয়োজনে রিপেয়ার করেন, রিপেয়ার করার পরে সেটি ব্যবহার করেন। এমনি করলে কি হবে, আপনার একটা ফিনান্সিয়ালি আপনি আপনার যে লস, সেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার খরচটি সীমিত হবে। এমনি করে আপনার যে ক্রাইসিসগুলো আপনি রিকভার করতে পারবেন। কাজে আমাদের রিডিউসিং এবং আমাদের রিইউজিং, আমাদের রিসাইকেলিং, আমাদের রিকভার কিংবা আমরা রিপেয়ার যাই বলি না কেন, সেগুলোর মধ্য দিয়ে আমাদের সাস্টেনেবিলিটি এনশিওর করতে হবে। এবং সবথেকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে, আমাদের সম্পদ কিন্তু সীমিত। বিশেষ করে সেই সম্পদ, যে সম্পদ পরিমাণে কম এবং যার অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি রয়েছে, এরকম কোনো সম্পদ আমাদের পরিমাণে কম, প্রাকৃতিক সম্পদ যেটি একবার ব্যবহার করলে নিঃশেষ হয়ে যাচ্ছে, যাকে আমরা বলি হচ্ছে অনবায়নযোগ্য যে সব সম্পদ, বিশেষ করে জ্বালানি, এই সম্পদ ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সাশ্রয়ী হতে হবে এবং সেক্ষেত্রে অবশ্যই এমন এক্ষেত্রে সাশ্রয় হওয়ার কোনো বিকল্প নেই এবং এগুলোকে রিডিউস করতে হবে, আমাদের ইউজটাকে রিডিউস করতে হবে। যেমন কার্বন ইমিশন আমাকে রিডিউস করতে হয়েছে, তাহলে আমাদের যে জ্বালানি, অনবায়নযোগ্য যে জ্বালানি, সেই জ্বালানি ইউজের ক্ষেত্রে আমাদের রিডিউস করতে হবে। সেক্ষেত্রে এই স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বিগত যে আলোচনা করেছি তার আলোকে এখন আমি এই স্লাইডটি আপনাদেরকে প্রদর্শন করছি। এই স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন একজন ভদ্রমহিলা কাগজের স্তূপে তিনি মাঝে বসে আছেন, মনে হচ্ছে কাগজের একটি সমুদ্র, পেপারসে সেখানে তিনি বসে আছেন, যেন তার মাথার উপর পাহাড় এসে, কাগজের পাহাড়, কাগজের পাহাড়ের মধ্যে এই ভদ্র মহিলাকে খুঁজেই পাওয়া দায়। তার পাশে রয়েছে সমুদ্রের তীরবর্তী অঞ্চল, যেখানে ভেসে থাকা বিভিন্ন যন্ত্রাংশ, বিভিন্ন পণ্য, অব্যবহৃত পণ্য যা সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয়েছে, ভেসে ভেসে তীরে এসে জমা হয়েছে এবং মানে কতটা বিবর্ণ চেহারা, এবং এটা যে দেখেই মনে হয় যে এটা কতটা অস্বস্তিকর, অস্বাস্থ্যকর একটি অবস্থা তৈরি করেছে সমুদ্র তীরবর্তী। তাহলে এইগুলো যখন ভাসমান থাকে এবং এগুলো যখন সমুদ্রের গভীরে নিমজ্জিত থাকে, তাহলে সমুদ্রের গভীরে যে সম্পদ রয়েছে, সেগুলো যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা কিন্তু সহজে অনুমান করা যায়। আমরা দেখতে পাচ্ছি এই স্লাইডের এই অংশে সোলার প্যানেল, এখানে অসংখ্য সোলার প্যানেল রয়েছে, যা সৌর বিদ্যুৎ, যা কিনা আমাদের বিকল্প শক্তি, আমাদের এনার্জির বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে, যেটাকে আমরা বলছি নবায়নযোগ্য জ্বালানি, যেটাকে বারবার নবায়ন করা যাচ্ছে। এরপরে আমরা নিচে দেখতে পাচ্ছি গাড়ির টায়ার এবং প্লাস্টিকের বোতল, এবং ডান পাশে আমরা দেখতে পাচ্ছি পানি, বিশুদ্ধ পানি।
পানির নাম জীবন। আপনি বাংলাদেশে আছেন, প্রচুর সুপেয় পানি পাচ্ছেন। কিন্তু পৃথিবীতে এমন দেশও রয়েছে যাদের এই সুপেয় পানি বেশি অর্থের মাধ্যমে কিনতে হচ্ছে। তার কারণ হচ্ছে তো অ্যাভেইলেবল পানির যে সোর্স তাদের নেই, যেমনটি আমাদের রয়েছে। আমরা কয়েকশো ফিট মাটির গভীরে গেলে সুপেয় পানি পাচ্ছি। আমরা নদী কিংবা আমরা যদি পুকুরের পানি সংগ্রহ করে ফুটিয়ে নেই, তাহলে সেটিও আমাদের সুপেয় পানিতে পরিণত হয়। এটি মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপা যে আমরা এই সুপেয় পানি সবাই ব্যবহার করতে পারছি। কিন্তু পৃথিবীতে সেই দেশ, বিশেষ করে আমি যদি বলি মধ্যপ্রাচ্য, যারা তেল সম্পদের উপরে ভাসমান রয়েছে, তাদের কি অবস্থা? তারা ১ লিটার পানি কিনতে ২ রিয়াল খরচ করতে হয় তাকে। অন্যদিকে তারা ১ লিটার তেল তারা উৎপাদন, রিসাইকেলিং করে তারপরে বাজারজাত করে তাদের দেশে ৬৫ পয়সায়। এই যে একটি অবস্থা, পার্থক্য প্রায় ৩ গুণ, তেলের ৩ গুণ পানির মূল্য। কেন? অ্যাভেইলেবিলিটি কম থাকার কারণে। যেখানে কিনা পৃথিবীর ৩ ভাগ পানি, ১ ভাগ স্থল, সেখানে পানির অভাব রয়েছে পৃথিবীর অনেক দেশে। সুপেয় পানির অভাব রয়েছে। ভাবতে অবাক লাগে আমরা যখন আমরা চিন্তা করি যে আমরা পৃথিবীকে নির্দয়ভাবে, নিষ্ঠুরভাবে বাস অনুপযোগী করে দিচ্ছি, সমুদ্রের পানিকে কন্টামিনেট করছি, অস্বাস্থ্যকর একটি পরিবেশ সৃষ্টি করছি। এখানে ডিসপোজেবল যে বোতলের কথা আপনাদের বললাম, এই বোতল ৪৫০ বছর সময় লাগে বিলীন হয়ে যেতে, মাটির সাথে মিশে যেতে। এবং আমরা হরহামেশা যে কাজটি করছি, বাজারে যাচ্ছি পলিথিন, পানি খাচ্ছি বোতল, ড্রিঙ্কস খাচ্ছি প্লাস্টিকের বোতল, খাবার পরিবেশন করছি প্লাস্টিকের বক্স। এমনিভাবে একটি প্লাস্টিক জেনারেশন আমরা তৈরি করেছি, যে জেনারেশন আমাদের ৪৫০ বছরেও যে পণ্যটি বিনষ্ট হয় না, সেই পণ্যটি আমরা হরহামেশা ব্যবহার করে আমাদের সোসাইটির একটি ভালনারেবিলিটি তৈরি করছি। অ্যালুমিনিয়ামের কথা আপনারা জানেন। এই অ্যালুমিনিয়াম নষ্ট হতে, এই অ্যালুমিনিয়াম মাটির সাথে মিশে যেতে ২০০ বছর সময় লাগে। টিনের কথা আপনারা জানেন। টিনের মাটির সাথে মিশে যেতে ৫০ বছর সময় লাগে। এভাবে লোহা লক্কর বিভিন্ন যে উপাদানগুলো রয়েছে, এগুলো আমাদের সোসাইটিতে আমরা হরহামেশা ব্যবহার করছি এবং এগুলো কিন্তু সহসা বিনষ্ট হচ্ছে না। এবং এর ফলে পৃথিবীতে যে একটি বসবাস অনুপযোগী অবস্থা তৈরি হচ্ছে, তার জন্য কারা দায়ী? তার জন্য হিউম্যান অ্যাক্টিভিটিস ডেফিনেটলি দায়ী। এবং আমরা যে একটি প্লাস্টিক জেনারেশন তৈরি করছি, সেই প্লাস্টিক জেনারেশন আমাদের এই বিড়ম্বনার জন্য সবথেকে বড় কারণ। শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের আলোচনা। আজকের এই আলোচনায় আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং নবম পাঠ আমি এখানেই শেষ করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আজকে হয়েছে। সাস্টেনেবল কনজাম্পশন সম্পর্কে কথা বলেছি, 4R প্ল্যান সম্পর্কে কথা বলেছি। ব্যক্তি জীবনেও যদি আপনারা একটু একটু করে এর বাস্তবতা, এর প্রাসঙ্গিকতা উপলব্ধি করে আপনারা যদি এই কাজটি করেন, তাহলে সেটি সম্ভব। অনেক শিক্ষার্থীরা রয়েছেন, বিশেষ করে ছাত্রীরা, আপনারা ব্যাগ ব্যবহার করেন, আপনারা জামা নতুন নতুন ইয়োগ ব্যবহার করেন। আপনি চাইলে পুরনো ইয়োগটা নতুন জামায় ব্যবহার করতে পারেন, কিংবা ওই ইয়োগটাই একটি ব্যাগে ব্যবহার করতে পারেন, বা একটি ব্যাগ, একাধিক আপনারা ব্যাগ ব্যবহার করেন, সেই ব্যাগের ডিজাইন আপনারা হাতে তৈরি করতে পারেন। আপনারা
আমার বক্তব্যটা খুবই পরিষ্কার। বক্তব্যটা হচ্ছে যে আমরা যেন আ পৃথিবীটাকে বা আমাদের পরিবারকে গার্বেজে পরিণত না করি। আমরা যেন আমাদের যে পরিচ্ছন্ন একটি পরিবেশ তৈরি করতে পারি। সেক্ষেত্রে অপ্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলো ব্যবহার করব না। আমরা পণ্য ব্যবহারকে রিডিউস করব, আমরা রিসাইকেল করব এবং আমরা রিউজ এর মাধ্যমে আমরা আ অর যে অপচয়, সে অপচয় রোধ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসবেন এবং আমাদের আ নাগরিক যে দায়িত্ব, সেই নাগরিক দায়িত্ব পালনে আমরা যেন সবাই সচেষ্ট থাকি। সবাই সবার জন্য আন্তরিক শুভকামনা থাকলো।